নমস্কার। দর্পণে বাংলায় আরও একবার চলে এলাম আমি অমিতাভ। যে ধরনের খবরগুলো আমাদের মনে প্রশ্ন তৈরি করে কিন্তু সবসময় তার উত্তর আমরা খুঁজে পাই না, সেই খবরগুলো তত্ত্ব তল্লাশ করে আপনাদের সামনে তুলে ধরতেই দর্পণে বাংলার প্রাইম টাইমে এই বিশেষ অনুষ্ঠানটা প্রত্যেক দিন করে থাকি, বা বিশেষ সন্ধ্যায় এই অনুষ্ঠানটা করে থাকি। আমরা বাজারে সব ফল দেখি, সবজিও দেখি, কিন্তু কখনো কখনো কারো মনে প্রশ্ন হয়েছে, হয়তোবা ক্ষণিকের জন্য হয়েছে, যে সব ফল বাজারে যা দেখি সবই মোটামুটি সোজা, বা সবজি মূলত সবই সোজা, তাহলে কলার ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস আমরা লক্ষ্য করি যে কলা বেঁকা কেন। খেয়াল করে দেখবেন, কলাকে সোজা দেখতে পাবেন না। এই প্রসঙ্গে হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, তাই আজকের দর্পণে বাংলার খবর এটাই যে আসুন এর কারণটা কি, আমরা সেটাকে একটু অনুসন্ধান করি। কলা কেন বেঁকা হয়? আসলে কলা তো শুরুতে বেঁকা থাকে না, কিন্তু কলা যত বড় হতে থাকে তত বেঁকা হতে শুরু করে। আপনারা দেখবেন যখন কলার ফুলগুলো ছোট থাকে, মানে মোচার ভেতরে যে ফুলগুলো থাকে সেগুলো কিন্তু গ্র্যাভিটিজম তাকে ফলো করে, বা তাকে পুরোপুরি সেই নির্দেশেই সে বড় হয়ে ওঠে। অর্থাৎ যে কোনো ফল গাছ থেকে নিচের দিকে ঝুলে থাকে, কলার মোচার ক্ষেত্রেও তাই। মোচা এবং তার ফুল সবটাই নিচের দিকে ঝুলে থাকে। তাহলে এমন কি কারণ ঘটে যার ফলে বড় হওয়ার পর সেই কলাটাই বেঁকে যায়? কলার নিচের অংশটা আস্তে আস্তে বেঁকতে শুরু করে। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় নেগেটিভ জিওট্রপিজম। হ্যাঁ, নেগেটিভ জিওট্রপিজম বিশেষ বিশেষ কয়েকটা ক্ষেত্রে শুধুমাত্র দেখতে পাওয়া যায়। অর্থাৎ যখন কোনো ফুল বা ফল সূর্যের দিকে মুখ করে বেড়ে ওঠে, তখন বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় নেগেটিভ জিওট্রপিজম। এই প্রসঙ্গে আপনাদের মনে রাখতে হবে যে যে কোনো ফল বা ফুল বা গাছের ফলের বৃদ্ধির পেছনে থাকে কয়েকটা বিষয়, যেমন ফটোট্রপিজম, গ্র্যাভিটিজম এবং অক্সিনের উপর নির্ভর করে সেই গাছের বা বৃক্ষের ফল বা ফুল। অন্যান্য সব ফল এবং ফুলের মতোই শুরুর দিকে কলাও কিন্তু সেই গ্র্যাভিটিজমকে ফলো বা সেই নির্দেশকে অনুসরণ করে। তাই মোচা আমরা কিন্তু সোজা দেখি, মোচার ফুলটাকেও আমরা সোজা দেখি, কিন্তু সেই ফুল থেকে যখন সেটা ফলে রূপান্তরিত হয় তখন আস্তে আস্তে কলার মুখটা বেঁকে যায়। এই প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি যে কলার বোটানিক্যাল যে ইতিহাস সেটা আপনাদের একটু খেয়াল করতে হবে। কি ইতিহাস? কলা আসলে কিন্তু ট্রপিক্যাল রেইন ফরেস্ট তার অংশ। ট্রপিক্যাল রেইন ফরেস্ট বলতে আমরা সেই ধরনের বড় জঙ্গল বা ফরেস্টকে বুঝি যেখানে বহু বড় বড় বৃক্ষ থাকে, এবং সেই বৃক্ষের মধ্যে কলা যেহেতু উচ্চতায় কম, তাই তাদের মাঝখানেই জন্ম হয় কলা গাছের। এবং সেই কলা গাছ যেহেতু অন্যান্য গাছের মাঝখানে থাকে, যদিও আমরা যেটুকু কলা গাছ দেখতে পাই সেগুলো অবশ্য সব মাঝখানে থাকে না, কখনো কখনো আমরা দেখি যে এক প্রান্তে বড় হয়ে উঠছে, কিন্তু মূলত এর বোটানিক্যাল ইতিহাস বলছে কলা ট্রপিক্যাল রেইন ফরেস্টের তার বংশ, তার জন্ম। তাই সেখানে প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার জন্য সে নিজেকে তৈরি করে নেয়। ওই বড় বড় গাছের মধ্যে থাকার কারণে তার যে উচ্চতা, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তাই সে এই নেগেটিভ জিওট্রপিজমের মাধ্যমে নিজেকে মানিয়ে নিয়ে তার ফলকে সে পরিণত করে। যেমন
আপনাদের একটু মনে করিয়ে দেবো সূর্যমুখী ফুল। দেখবেন সূর্যমুখী ফুল, তার ফুলটা যখন ফোটে তখন সূর্যের দিকে তার মুখটা থাকে। এটাও কিন্তু নেগেটিভ জিওট্রপিজমের মতো মানিয়ে নেওয়া একটা পরিস্থিতি। আবার সূর্য যখন অস্ত যায় তখন দেখবেন সেই সূর্যমুখী ফুল তার মুখটাও ঘুরে গেছে। ঠিক সেভাবেই কলাও তাই, যখন বড় হতে শুরু করে তখন এই নেগেটিভ জিওট্রপিজমের কারণে সে সূর্যের দিকে বাড়তে শুরু করে যত বড় হতে থাকে। তাই অনেকের মনের মধ্যে থাকা প্রশ্নের একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু এর পেছনেও যে কারণটা আছে সেটা হয়তো অনুসন্ধান করার আপনাদের মনে হয়নি, অনেকেরই মনে হয়নি। আমার মনে হলো, তাই আজকে এই খবরটা আপনাদের কাছে দিলাম যে কেন কলা অন্য ফলের মতো সোজা হয় না, বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু বেঁকেও যায়। একটু অন্য ধরনের খবর নিয়ে দর্পণে বাংলায় আবার ফিরে আসবো পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকুন। আর দর্পণে বাংলা মানে তো জানেন, সোজা কথা সোজা ভাব। ফিরে আসছি পরের আরও এরকম বেশ কিছু ছোট্ট কিন্তু মজাদার খবর নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।